কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর হ্যাঁ, সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রংদোল স্পেশাল একটি গল্প, বসন্তের ছোঁয়া। গল্পটি নতুন নয়, পুরনো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের চ্যানেলের একদম প্রথম গল্প এটি। তবে তখন ঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছিলাম না আমরা, আর কিছু কপিরাইট জনিত সমস্যার কারণে গল্পটি চ্যানেল থেকে ডিলিট করতে হয়েছিল। তবে যেহেতু আজ রংদোল, তাই আপনাদের তো কিছু একটা শোনানো দরকার, তাই না? তাই এই গল্পটার থেকে ভালো কিছু হতে পারে বলে আমাদের মনে হয় না। পুনরায় গল্পটি রেকর্ডিং করে আপলোড করা হলো শুধুমাত্র আপনাদের জন্য। সকলে গল্পটি শুনুন এবং গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে বসন্তের ছোঁয়া। 8 তলা একটি ফ্ল্যাট, যার নাম প্রজাপতি। প্রজাপতির ছাদের ওপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে দুজন। একজন প্রজাপতির 3 তলায় বসবাসকারী রক্তিম বসু, আর অন্যজন প্রজাপতির 5 তলায় বসবাসকারী নীলিমা ভৌমিক। নীলিমার চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। সে বিষণ্ণ চোখে তাকিয়ে আছে নিচের ব্যস্ত শহরটার দিকে। তবে নীলিমার একদম পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রক্তিমের চোখে মুখে কোথাও বিষণ্ণতার লেশ মাত্র নেই। সে নীলিমার এরকম বিষণ্ণ মুখ দেখে কিছুটা শান্তি পেয়েছে বলা যায়। সেটা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সে নিচের দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে থাকা নীলিমার মুখের দিকে তাকিয়ে আছে একটা শান্তি ভরা দৃষ্টি নিয়ে, আর তার মুখে খেলা করে বেড়াচ্ছে একটা ছোট্ট হাসি। তাহলে কাল কখন যাচ্ছিস তোরা? একটা মিথ্যার হাসি মুখে নিয়ে আসার চেষ্টা করে রক্তিমের দিকে তাকিয়ে নীলিমা প্রশ্নটা করল। রক্তিম পিছনে ঘুরে রেলিংয়ের ওপরে হেলান দিয়ে উত্তর দিল, আসলে কি বলতো, সকাল সকালে যেতে বলেছেন ওনারা, ওই 10টা নাগাদ যাব। তারপরে কাল আবার রংদোল, প্রথম রংটা দুজনকে মাখাবো। আর বাবাও তো যাচ্ছেই সঙ্গে। বিয়ের ডেটটাও কালকেই ফাইনাল হয়ে যাবে। বাহ, খুব ভালো। কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো তোকে। তুই আবার এরকম ফর্মালিটি কবে থেকে শুরু করলি? একটা কথা বলবি তার জন্য আবার জিজ্ঞাসা করছিস? রক্তিম হাসে। নীলিমার মোটেই হাসি পায় না। ওর মুখের উপরে যেন অন্ধকার নেমে আসে। সে একটু গম্ভীরভাবেই বলতে শুরু করে, এই যে তুই আমায় বললি তুই ওই মেয়েটাকে অনেক দিন আগে থেকেই চিনিস, তোর বাড়িতেও নাকি সে আসে, কিন্তু আমি তো কখনো তাকে দেখিনি। আর তুই কিংবা কাকু কাকিমাও তো আমায় তার ব্যাপারে আগে কখনো বলিসনি। হঠাৎ এত কিছু হয়ে যাবে? আসলে বুঝতেই পারছিস। থাক সেসব কথা, অনেকটা সন্ধে হয়ে এলো, চললাম রে। আর হ্যাঁ, কালকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। খুব মজা করিস। টাটা। নীলিমা আর দাঁড়ালো না ছাদে। শহরের বুকে হঠাৎ করে নেমে আসা সন্ধ্যায় ছাদটা ফাঁকা করে রক্তিমকে একা ছেড়ে চলে গেল সে। যাওয়ার সময় সে আর ফিরে তাকায়নি রক্তিমের দিকে। কিছু কি লুকোনোর চেষ্টা করছিল মেয়েটা? কিন্তু কি লুকোচ্ছিল সে? চোখের জল,
ছাদের দরজার দিকে তাকিয়ে কথাটা ভাবল রক্তিম। কথাটা ভাবা মাত্রই রক্তিমের মুখে অজান্তেই একটা হাসি খেলে গেল। এই হাসিটা স্বস্তির হাসি, নিশ্চিন্তের হাসি। সে আবার রেলিংয়ের উপরে হাতের ভর দিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি এখন নিচের ব্যস্ত শহরটার দিকে। কাল দোল পূর্ণিমা, তাই আজকের আকাশে একটু বড় মাপের চাঁদ উপস্থিত হয়েছে। তার রূপলি আলোয় গোটা শহর রূপলি হয়ে উঠেছে। কাল সকাল থেকেই পুরো শহরটা ধীরে ধীরে হয়ে উঠবে রঙিন। গলির এবং কারোর মনের আনাচে কানাচে ভরে থাকবে লাল, নীলে, সবুজে, হলুদে, গোলাপিতে, না জানি কত রঙে। কিন্তু নীলিমার কি হবে? এখন তো তার মনের আনাচে কানাচে এসে জড়ো হয়েছে অগুন্তি কালো মেঘেদের দল। মাঝে মাঝে বিভৎস শব্দে বিদ্যুৎ সহ ঝিরিঝিরি বৃষ্টি আগাম মুষলধারায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানিয়ে দিয়ে যাচ্ছে। সেই মুষলধারায় বৃষ্টি একবার যদি নামে, তাহলে কি সেটা কাল সকালের মধ্যে থামবে? না, সেটার পূর্বাভাস খুবই কম। এই বৃষ্টি থামার বৃষ্টি নয়। কি রে নীলামা, তোর চোখে জল কেন? নীলিমার বাবা বিশ্বনাথ বাবু দরজাটা খুলে মেয়ের চোখে জল দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কথাটা। ও কিছু না, ওই সিঁড়ি দিয়ে নামার সময় চোখে কি যেন একটা পড়লো, তাই। মুখটা নামিয়ে কথাটা বলেই সে ভেতরে প্রবেশ করে নিজের ঘরের দিকে রওনা দিল। ঘরে ঢুকেই সে দরজাটা ভেজিয়ে দিয়ে বালিশের মধ্যে নিজের মুখটা গুঁজে দিল। বালিশটা ভিজতে থাকলো। সালটা তখন 2011। নীলিমা সবে সবে ভর্তি হয়েছে কলেজে, হিস্ট্রি অনার্স। বন্ধু কিংবা বান্ধবী বলতে তেমন কেউ নেই। ছোট থেকেই সেই রকম, কারোর সাথে তেমন মিশতে জানে না। সবসময় চুপচাপ বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকে। স্কুলে ফার্স্ট র্যাঙ্ক ছেড়ে সেকেন্ড হয়নি কখনো। স্কুলের শিক্ষিকাদের কাছে সে ছিল খুবই প্রিয় একজন ছাত্রী। কলেজেও সে এই কটা দিনের মধ্যে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার মন জয় করে নিয়েছে। তবে শুধু নীলিমা নয়, আরও একজন আছে যে শিক্ষক এবং শিক্ষিকা সবার মন জয় করে নিয়েছে এই কটা দিনের মধ্যে। তার নাম হলো রক্তিম বসু। তবে রক্তিম নীলিমার মতো চুপচাপ নয়, সে চঞ্চল। সে নীলিমার মতো সবসময় বইয়ের মধ্যে মুখ গুঁজেও বসে থাকে না। সে সবার সাথে মিশতে ভালোবাসে, সবাইকে জানতে চিনতে ভালোবাসে। কিন্তু সে সবার সাথে মিশলেও নীলিমার থেকে একটু দূরে দূরেই থাকে। কিন্তু কেন, সেটা নীলিমা জানে না। নীলিমা অন্য কারোর সাথে মিশতে না চাইলেও রক্তিমের সাথে মিশতে চায়। কি যেন একটা আছে ছেলেটার মধ্যে যেটা ওকে সব সময় টানে। নীলিমা এখন না চাইতেও বেশিরভাগ সময় রক্তিমের কথাই ভাবে। রক্তিম সামনে থাকলেও হৃদস্পন্দন অজান্তেই হঠাৎ করে বেড়ে ওঠে। কিন্তু ওই যে নীলিমা কারোর সাথে মিশতে জানে না ছোট থেকে, তাই আঁক বাড়িয়ে একটা কথাও বলতে পারে না সে রক্তিমের সাথে। আজ রবিবার, নীলিমার প্রাইভেটের একটা এক্সট্রা ক্লাস আছে আজ সকাল 10টা থেকে। তাই 9:45 নাগাদ সে নিজের ফ্ল্যাটের দরজাটা খুলে বেরোল। না, আজ সে লিফটে যাবে না, সিঁড়ি দিয়ে যাবে না। তেমন কোনো কারণ নেই, এমনি ইচ্ছা হয়েছে তাই। মেয়েটা এরকম বড্ড খামখেয়ালি, কখন যে কি করে তার ঠিক থাকে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ 3 তলায় এসে তার চোখ দুটো যেন আটকে গেল একজনকে দেখে। মা বলেছিল ঠিকই 3 তলায় নতুন কেউ আসছে, তারাই এসেছে হয়তো।
কিন্তু ওখানে ওটা কে দাঁড়িয়ে? ওটা তো রক্তিম, অর্থাৎ রক্তিম বসু। যেই রক্তিম বসুর কথা আজকাল নীলিমা সারা দিন ভাবে, যেই রক্তিম বসুর কথা ভাবতে ভাবতে কখন যেন প্রতিটা দিন কেটে যায় নীলিমার জীবন থেকে। সেই রক্তিম বসু যার সাথে একটু কথা বলার জন্য মরিয়া হয়ে থাকে, সেই রক্তিম বসু। কিন্তু সে এখানে কি করছে? তাহলে কি রক্তিমই সেই নতুন প্রতিবেশী যার কথা ওর মা বলছিল সেদিন? নীলিমা সিঁড়ির এক কোণে রেলিং ধরে চুপচাপ হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। তার হৃৎস্পন্দন ধীরে ধীরে বাড়ছে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কালো রঙের টি শার্ট আর নেভি ব্লু রঙের জিন্স পরে দাঁড়িয়ে থাকা লম্বা ছেলেটার দিকে, অর্থাৎ রক্তিমের দিকে। রক্তিম একটু ব্যস্তই ছিল, তাই সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা মেয়েটা অর্থাৎ নীলিমার দিকে তার অতটা খেয়াল ছিল না। কিন্তু কি যেন একটা হতেই সে সিঁড়ির দিকে ফিরে তাকায়, আর নিমেষের মধ্যে তার চোখ দুটো যেন আটকে যায় সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, নীলিমার দিকে। রক্তিমও তো আজকাল সারাদিন এই মেয়েটার কথাই ভাবে। মেয়েটার সামনে এলে হঠাৎ করেই ওর হৃৎস্পন্দন বেড়ে যায়, নার্ভাস হয়ে পড়ে রক্তিম। রক্তিম সবার সাথে ফ্রিভাবে কথা বলতে পারলেও এর সাথে বলতে পারে না। রক্তিম বলতে চায় না তা নয়, সে বলতে চায়, খুব বলতে চায়, কিন্তু পারে না। কিছুতেই সে এর সাথে কথা বলতে পারে না। কারণটা হলো ভয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এই মেয়েটার সাথে কথা বলতে রক্তিমের ভয় হয়। কিন্তু কিসের ভয়? হারিয়ে ফেলার ভয়। কিন্তু রক্তিম ওকে পেলই বা কবে যে ওকে হারিয়ে ফেল? না, আজ আর ভয় পাবে না রক্তিম। সে কথা বলবেই। যাকে কখনো পেলই না তাকে হারাবে কিভাবে? আরো একটা কথা ভাবাচ্ছে রক্তিমকে, সেটা হলো এখানে কি করছে মেয়েটা? ওকে এই ফ্ল্যাটেই থাকে? রক্তিম ধীর পায়ে এগোলো সিঁড়ির দিকে। হাই নীলিমা, তুমি এখানে কি করছো? এই ফ্ল্যাটেই থাকো বুঝি? কথাটা শোনা মাত্রই নীলিমার সামনে যেন সবকিছুই রঙিন হয়ে উঠল। বসন্তের মিষ্টি হাওয়া ওর চুলগুলো এলোমেলো করে দিল। এতদিন অপেক্ষা করেছে সে যেই দিনটার জন্য, সেই দিনটা যে এই রকম ভাবে আসবে সে কল্পনাও করতে পারেনি। নীলিমা জানতো একদিন না একদিন রক্তিম ওর সাথে কথা বলবে, কিন্তু এইরকম ভাবে যে ওদের কখনো কথা হবে সেটা সে কখনো ভেবেও দেখেনি। সে উত্তর দেওয়ার বদলে চুপচাপ দাঁড়িয়ে আছে রক্তিমের দিকে তাকিয়ে। তার চোখের পাতা পড়ছে না। পুরো বিশ্ব চরাচর যেন থেমে গিয়েছে নীলিমার কাছে। কি হলো? কি ভাবছো? আচ্ছা, তুমি কি এইরকমই? কলেজেও দেখি কারোর সাথে কোনো কথা বলো না, সবসময় চুপচাপ। নীলিমার যেন চমক ভাঙল। হুট করে বিশ্ব চরাচর যেন আবার নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। একটু অপ্রস্তুত হয়ে পড়ল নীলিমা। সে কি বলবে এবার? পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নীলিমা মুখে কোনো রকম একটা হাসি নিয়ে এসে একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ, আমি আসলে এই ফ্ল্যাটেই থাকি, 5 তলায়। ও, তাহলে তো খুব ভালো। আমরাও আজ থেকে এই ফ্ল্যাটেই শিফট করলাম। এই রিভু, এই এদিকে শোন তো। রক্তিমের বাবা দরজায় এসে হাঁক ছাড়লেন। রক্তিমকে নীলিমার সঙ্গে গল্প করতে দেখে নিজেও এগিয়ে আসলেন। বাহ বাহ, ঠিক যেন মা লক্ষ্মী। এই রে, রক্তিম তোর বন্ধু? হ্যাঁ, আমরা একসঙ্গে পড়ি কলেজে। বাহ, এ তো দারুণ খবর। দুজনেই একই জায়গায়। যাকগে, এখনও সব অগোছালো হয়ে আছে,
একদিন এসো মা আমাদের ঘরে। এরপর দু একটার বেশি আর কথা হয়নি সেদিন। নীলিমা চলে গিয়েছিল পড়তে, আর রক্তিম নিজের মা বাবার সাথে একটু জিনিসপত্র গোছানোর কাজে মন দিয়েছিল। কিন্তু একটা ভালো লাগার রেশ রয়ে গিয়েছিল দুজনের মধ্যে। এই ঘটনার পর কেটে গেছে 6টা মাস ক্যালেন্ডারের পাতা থেকে। এই 6 মাসের মধ্যে যত দিন এগিয়েছে দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও ততই বেড়েছে। এই ঘনিষ্ঠতার থেকেই তাদের মধ্যে জন্ম নিয়েছে একটা নতুন সম্পর্ক। সেই সম্পর্কের একটা নামকরণও করা হয়েছে। তবে যেই নাম তারা চেয়েছিল সেই নাম এখন আশ্রয় পেয়েছে নীলিমার ডায়েরিতে। বাস্তবে তার আগমন এখনো ঘটেনি, তবে দুজনেই তা ঘটাতে চায়। বাস্তবেই সম্পর্কের নাম দেওয়া হয়েছে বেস্ট ফ্রেন্ডস। হঠাৎ করে তুমিটা কখন যেন পরিণত হয়েছে তুইতে। এখন কারণে অকারণে যখন তখন দুজন দুজনের বাড়িতে গিয়ে উপস্থিত হয় নির্দ্বিধায়, কখনো একসাথে পড়ার অজুহাতে, তো কখনো আবার এমনি। পরিবারের কেউ কখনোই আপত্তি জানায় না এই বিষয়ে, কারণ দুজনের পরিবারের মধ্যেও একটা গাঢ় বন্ডিং তৈরি হয়েছে এই কয়েক মাসে। এখন নীলিমা আর রক্তিম কলেজে যাওয়া আসাও করে একসাথে। এই কয়েক মাসে একটা জিনিস খুব অবাক করে তুলেছে নীলিমার মা বাবাকে। মেয়ে এতদিন তাদের সাথেও ঠিকঠাকভাবে কথা বলতো না, সারাদিন বইয়ের মধ্যে মুখ গুঁজে পড়ে থাকতো। তবে এখন সেটা বদলেছে। এখন সবার সাথেই মেয়ে কথা বলে। আগে মেয়ের মুখে এক রাশ কালো মেঘ বিরাজ করত সব সময়, তবে এখন মুখে উজ্জ্বল রোদের মতো একটা হাসি খেলা করে বেড়ায় সবসময়। সবকিছুই ঠিকঠাক চলছিল, সবাই আনন্দেই ছিল। ক্যালেন্ডারের পাতা থেকে অক্ষরগুলো যেন তাড়াতাড়ি হাসি মুখে বিদায় জানাচ্ছিল। এই আনন্দের মাঝেই যে একটা ভয়ানক ঘটনা ঘটে যাবে সেটা কেউ কল্পনাই করতে পারেনি। একদিন সন্ধ্যাবেলায় নীলিমা ওর মায়ের সাথে একটু বেরিয়েছিল কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। ওরা দুজন রাস্তা পার হচ্ছিল, তবে ঠিক সেই সময় একটা কালো রঙের 4 চাকা গাড়ি এসে পিষে দিয়ে চলে যায় নীলিমার মাকে, নীলিমার চোখের সামনে। নীলিমাও চোট পেয়েছিল, তবে খুবই সামান্য। এই ঘটনার পর নীলিমাকে অ্যাডমিট থাকতে হয়েছিল কিছুদিন প্রাইভেট হসপিটালে। তবে বাড়ি ফেরার পর থেকেই সে খুব চুপচাপ হয়ে গিয়েছিল, ঠিক সেই আগের মতো। সেই রোদ ঝলমলে আকাশে আবার এসে জড়ো হয়েছিল লক্ষ লক্ষ কালো মেঘেদের দল। সে নিজেকে সারাদিন ঘরবন্দি করে রাখত। তার মতে তার মায়ের মৃত্যুর কারণ সে নিজে, তার জন্যই তার মা মারা গেছে। নীলিমা কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু সারাদিন খাটের এক কোণে চুপচাপ মৃতের মতো পড়ে থাকত। আর মাঝে মাঝে তার চোখ দিয়ে নেমে আসতো অঝোর ধারায় নোনা জল। তবে বেশি দিন এই ঘটনা চলতে দেয়নি রক্তিম এবং রক্তিমের পরিবার। নীলিমার বাবা সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন, তাই বাড়িতে নীলিমা সারাদিন একাই থাকে। যখন তখন যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলার সম্ভাবনা প্রবল। তাই রক্তিমের মা নীলিমাকে বেশিরভাগ সময় ডেকে নিয়ে যেতেন নিজেদের অ্যাপার্টমেন্টে। সব সময় রাখতেন নিজের চোখে চোখে। কখনো উনি নীলিমাকে রান্না করে শেখাতেন, তো কখনো আবার বিভিন্ন ধরনের গল্প বলে ওকে হাসানোর চেষ্টা করতেন। তবে কোনো কিছুতেই যখন কোনো কাজ হতো না, তখন রক্তিম তাকে গিটার বাজিয়ে গান গেয়ে শোনাত, আর নীলিমা খাটের উপরে রক্তিমের মায়ের কোলে মাথা রেখে কখন যেন ঘুমের দেশে তলিয়ে যেত। এরকম ভাবেই ধীরে ধীরে সেরে ওঠে নীলিমা। তারপর আবার রক্তিমের সাথে সে কলেজে যাওয়া শুরু করে। তবে রক্তিমদের অ্যাপার্টমেন্টে যাওয়া বন্ধ হয় না তার, কারণ রক্তিমের মা তো এখন নীলিমার মামুনি। কলেজ থেকে ফিরে সে প্রথমে সেখানেই যায়, আর কলেজ ছুটির দিন তো সারাদিন সেখানেই থাকে। ধীরে ধীরে ক্যালেন্ডারের পাতা থেকে একটার পর একটা বছর
সরে যেতে থাকে এরকম ভাবেই। নীলিমা আর রক্তিম দুজনেই নিজেদের পড়াশোনা একসঙ্গে শেষ করে, তারপর দুম করে চাকরিটাও পেয়ে যায় দুজনে এক জায়গায়। সবকিছুই নীলিমার ডায়েরির পাতায় জমা হয়েছে, তবে সেই লেখায় শুধু বাস্তবটা নয়, নীলিমার কল্পনাও যুক্ত আছে। সেখানে রক্তিম আর তার সম্পর্ক শুধু বেস্ট ফ্রেন্ড অবধি সীমাবদ্ধ নয়, তার থেকেও বড় কিছু, যেই সম্পর্ক সে চেয়েছিল একদিন নিজের মনের ভেতরে, শুধু মুখ ফুটে বলা হয়ে ওঠেনি। 10 বছর কাটিয়েছে ওরা বেস্ট ফ্রেন্ড হিসাবে। 19 থেকে এখন 29 বছর হয়ে গেছে দুজনে। হয়তো এখনই বলে দেওয়ার মোক্ষম সময়, কিন্তু বলতে আর পারে না। একটা হারিয়ে ফেলার ভয় কাজ করে সব সময়। ওই কথাটা বললে যদি এত ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, ওর মামুনি যদি ওর থেকে দূরে সরে যায়, তাই আর বলা হয়ে ওঠে না। নীলিমা রক্তিমকে সব কথা বলতে না পারলেও ডায়েরির পাতায় সব বলেছে, নিজের মতন করে সাজিয়ে তুলেছে প্রত্যেকটা পাতাকে। আজ সন্ধ্যাবেলায় রক্তিম যখন বলেছিল আগামীকাল বসন্তের প্রথম রংটা সে ওই অচেনা মেয়েটাকে মাখাবে, তখন নীলিমার বুকের বাম পাশটা কেমন যেন ব্যথা ব্যথা করে উঠেছিল। কোন একটা মূল্যবান জিনিস চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গিয়েছিল ওর ভিতরে। চোখ দিয়ে নেমে আসতে চেয়েছিল অঝরে বর্ষণ, কিন্তু না, রক্তিমের সামনে সে কাঁদবে কেন? তাহলে তো সে সব বুঝে যাবে। তাই সেখান থেকে পালিয়ে এসেছিল নীলিমা। নিজের বালিশের কাছে ছুটে এসেছিল সে, যাকে নিয়ে এসে 10টা বছর ধরে স্বপ্ন দেখে গেল, তাকে অন্য কারোর সাথে সেই ব্যাপারটা মেনে নিতে পারেনি। বেশ কয়েকটা ঘন্টা কেটে গেছে। রূপলি সন্ধ্যা পেরিয়ে শহরের বুকে এখন নেমে এসেছে রাতের আধার। কিন্তু কাল তো দোল পূর্ণিমা, এত অন্ধকার তো থাকার কথা নয়। ড্রিমল্যান্ড ফ্ল্যাটের 5 তলায় বসবাসকারী নীলিমা নিজের ঘরে খাটের উপরে গা এলিয়ে শুয়ে জানলার দিকে তাকিয়ে অস্ফুটে বলে উঠল কথাটা। তার চোখে কাজল লেপটে আছে, চোখ মুখ অনেকটা ফুলেও উঠেছে। এটাই তো স্বাভাবিক। সন্ধ্যা থেকে বালিশের মধ্যে মুখ গুঁজে চলেছে অঝোর ধারায় বর্ষণ। তারপর কখন যেন চোখ লেগে গিয়েছিল, ফলে ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা পেরিয়ে ছুঁয়েছে রাত 10টা। বিশ্বনাথবাবু এসে খাওয়ার জন্য ডাক দেওয়ায় ঘুমটা ভেঙেছে ওর। মেঘ করেছে কি? খাট থেকে নেমে দরজার দিকে যেতে যেতে নীলিমা ভাবল কথাটা। হ্যাঁ, ঠিক তাই। সেকেন্ডের মধ্যে গুরুম গুরুম শব্দ জানিয়ে দিয়ে গেল সেই বার্তা। নীলিমার মতোই আকাশেরও আজ মন খারাপ। সেও আজ নিজের অশ্রু ধরে রাখতে পারছে না। তবুও সে কাঁদছে না, প্রাণপণে চেষ্টা করে চলেছে নিজের অশ্রুকে আঁকড়ে ধরে রাখার। কিন্তু কেন বুঝতে পারে না নীলিমা। হঠাৎ তার মনে পড়ে যায় তার ভেজা বালিশটার কথা। হ্যাঁ, ঠিক তো, আকাশের কাছে নীলিমার মতো একটা বালিশ নেই যেখানে সে মুখ লুকিয়ে কাঁদতে পারবে। সেই জন্যই হয়তো সে কাঁদছে না, চেষ্টা করে চলেছে সবার কাছ থেকে সেটা লুকিয়ে রাখার, ঠিক যেমন নীলিমা আজ রক্তিমের কাছ থেকে লুকিয়েছে। হাদারাম একটা, এত বছর ধরে একসাথেই আছি, মুখে না বললেও কতবার কত রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি, তাও বোঝনি। আমিই ভুল করেছি। হাদারামকে মুখেই বলতে হতো, অন্তত আজকের মতো দিন তো দেখতে হতো না তাহলে।
আজ দোল পূর্ণিমা। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজতে 5 মিনিট বাকি। নীলিমার কাল সারা রাত ঘুম আসেনি, শুধু এপাশ ওপাশ করেই কাটিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টিটাও আর নামেনি গতকাল রাতে। হুট করে আকাশ পরিষ্কার করে চলে গিয়েছিল কালো মেঘেদের দল। হয়তো নিজেদের বালিশটা খুঁজতে গিয়েছিল, কিন্তু বালিশ খুঁজতে গিয়ে এমন কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে যার জন্য আর কাঁদতে হয়নি। আগের সব দুঃখগুলো কোথায় যেন হারিয়ে গেছে সেই ঘটনার কারণে। নীলিমা ভেবেছিল যদি তার দুঃখগুলো কোনো একটা মন ভালো করে দেওয়ার মতো ঘটনার কারণে কোথাও হারিয়ে যেত তাহলে বেশ হতো, কিন্তু তা হয়নি। রাত কেটে এখন সকাল নেমেছে। নীলামা, দেখ তো কে এসেছে। নীলিমার বাবা সোফার উপরে বসে একটা খবরের কাগজ পড়তে পড়তে নীলিমার উদ্দেশ্যে বললেন কথাটা। নীলিমা নিজের সব দুঃখ কোনো রকমে নিজের মনের মধ্যে চেপে রেখে রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল। তবে বাবার ডাকে একবার ঘড়ির দিকে তাকিয়ে দরজাটা খুলতে গেল। 10টা বাজতে ওই 2-3 মিনিট মতো বাকি। এখন আবার কে এলো? হ্যাপি হোলি নীলা। নীলিমা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর পুরো মাথা মুখ লাল রঙের আবিরে ভর্তি। ওর হৃদস্পন্দন আবার বেড়ে উঠেছে। অপলক দৃষ্টিতে সে তাকিয়ে আছে সামনের দিকে। কিরে নীলা, দরজার সামনেই দাঁড়িয়ে থাকবি নাকি একটু পাশে গিয়ে আমাদের ভেতরেও আসতে দিবি? দরজার একদম সামনে দাঁড়িয়ে থাকা যুবকটার পিছন থেকে একজন ভদ্রলোক বললেন কথাটা। ওনার পাশে একজন ভদ্র মহিলাও দাঁড়িয়ে আছে। না, কেউ অচেনা নয়। সবাইকেই নীলিমা চেনে, খুব ভালোভাবে চেনে। গত 10 বছর ধরে দেখছে। তুই বাইরে আয় তো, ছাদে চল, তোর সঙ্গে অনেক কথা আছে। না না, রান্নাঘরে গ্যাস জ্বলছে। সেটা তোর মামুনি সামলে নেবে। কথাটা বলেই নীলিমাকে আর সময় দিল না রক্তিম। নীলিমার হাতটা এক প্রকার টানতে টানতে নিয়ে গেল ছাদের দিকে। পুরো সিঁড়িতে নীলিমা শুধুই অবাক চোখে তাকিয়ে থেকেছে। একটা কথাও বলতে পারেনি, কারণ তার মাথায় ঢুকছে না কিছুই। কি হচ্ছে এসব? না, সে কিছুই জানে না। ছাদে নিয়ে এসে হাতটা ছাড়ল রক্তিম। আমার উপরে রাগ করেছিস নাকি রে? রাগ? আমি কেন তোর উপর রাগ করতে যাব? তুই আমি ছাদে কেন নিয়ে এলি এত তাড়াতাড়ি বলতো? তো দেরি হয়ে যাচ্ছে। তুই বলেছিলি 10টায় যাবি, আর ওই মেয়েটাকেই নাকি প্রথম রং মাখাবি। তাহলে আমায় কেন? দেরি? ধুর, আমি তো ঠিক টাইমের থেকেও 2-3 মিনিট আগে পৌঁছেছি সেখানে, আর তাকে রঙও মাখানো হয়ে গেছে। নীলিমা যেন আকাশ থেকে পড়ল। মানে আবার কি? যাদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের বাড়িতে গিয়ে তাকে রং মাখিয়ে আমি এখন তাকে ছাদে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছি। আর আমার মা বাবা এখন তাদের বাড়িতেই আছে। হয়তো ডেটটা এতক্ষণে ঠিক করাও হয়ে গেছে। ছাড়, তোর সব বোঝার ক্ষমতা নেই। তুই বরং এই আবিরটা আমায় মাখা। নীলিমা দেখে রক্তিমের হাতের মধ্যে প্যাকেটে নীল রঙের আবির। কোনো কথা বলতে পারল না সে। তার চোখের কোণে জমতে থাকা জল এতক্ষণে অবশেষে বাঁধ ভাঙল। দেখো কাণ্ড, এই হচ্ছে তোদের মেয়েদের সমস্যা, সব সময় কাঁদতে হবে। নে ধর আবিরটা, ধর, মাখা আমায় শিগগির। নীলিমা কাঁদতে কাঁদতে রক্তিমের হাতের মধ্যে থেকে আবিরটা নিয়ে ওর গোটা মুখে রাঙিয়ে দেয়, থুড়ি নীলিয়ে দেয়, তারপর ঝাপটে ধরে ওকে। খুব বাজে ছেলে তুই, তোকে খুব শাস্তি দেওয়া উচিত। কি শাস্তি দিবি? সারা জীবন যেন এই প্রথম রংটা আমার গালেই পড়ে, এটাই তোর শাস্তি। বেশ বেশ, শাস্তি মঞ্জুর হে।
নীলিমা নিজের বাঁধন আরো শক্ত করে। রক্তিম বাঁধা দেয় না। গোটা শহরের অলিগলিগুলোর মতো ওদের দুজনের মনের অলিগলিও রঙিন হয়ে উঠতে থাকে। আর ওদিকে রক্তিমের স্টাডি টেবিলের ওপরে নীলিমার ডায়েরিটা পড়ে থাকে। বাতাসে সেই ডায়েরির একটা পৃষ্ঠা খুলে যায়। সেখানে লেখা রয়েছে, সব মেয়েরাই ছোটবেলায় স্বপ্ন দেখে একজন রাজপুত্র সাদা ঘোড়ায় চেপে আসবে, তাকে ভালোবাসবে। আমিও দেখেছি, কিন্তু কোথায় খুঁজে পাবো সেই রাজপুত্রকে জানতাম না। কিন্তু তোকে দেখার পর বুঝেছি সেই রাজপুত্র তো আমার কাছেই আছে। তুই আমার স্বপ্নে দেখা সেই রাজপুত্র রক্তিম। জানি না তুই কখনো সাদা ঘোড়ায় চেপে আমার কাছে আসবি কিনা, কিন্তু কোনো এক দোল পূর্ণিমায় লাল আবির দিয়ে আমায় রাঙিয়ে তুলিস প্লিজ। আমিও না হয় তোকে নীল আবিরে নীলিয়ে দেব। আপনারা এতক্ষণ শুনছিলেন বসন্তের ছোঁয়া। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অনন্যা, সোহম এবং কৌস্তব। ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইন এবং শব্দগ্রহণ করেছে অর্ঘ। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে মনে আছে তো? না, আরও আগে বলে দিচ্ছি আমি। লাইক, কমেন্ট, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।